রেখো মাটির পরে পা, আর আকাশের মতো উদাত্ত হবে, মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে। মেয়েরা কাঞ্চনকে দেখলে রিয়াক্ট করেন, আপনিও কি কাঞ্চনকে দেখলে রিয়াক্ট করেন? যে রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখাতে পারে না, তারা অন্যর পিএইচডি কতগুলো পেপার প্রেজেন্ট করছে তাই নিয়ে প্রশ্ন তুলতে পারে, মানে এ ধৃষ্টতা বিজেপি আইটি সেল ছাড়া অন্য কারণ নেই। আপনি সকলের পাশে এসে এইভাবে বসে থাকেন, আপনি কোনো নমিনেশন পেশ করতে আপনার ইচ্ছা হয়নি নিজের জন্য? যে মানুষ সৎ উপায়ে চাকরি পেয়েছেন অথবা যে মানুষ ঘুষ না দিয়ে চাকরি পাননি, তাদের তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল। আমি শিবম। এই মুহূর্তে একদম চুচুড়ায় এসে পৌঁছেছি। আজ দীপশিত ধর সহ বাকি তিনজন একই সঙ্গে বাম প্রার্থীরা নমিনেশন বা মনোনয়ন পেশ করলেন। তার মাঝখানেই একটু লোকজনের আড়াল থেকে এসে দুজনকে ধরেছি অদ্ভুতভাবে। আজ সঙ্গে তার বাবা এবং মা। দীপশিতাদি প্রথমেই আজকে নমিনেশন পেশ করলেন এবং সঙ্গী হিসাবে বাবা এবং মা, এটা কি একটা আলাদা ভালো লাগা না? আপনি আসতে বলেছেন নাকি? মানে মা বাবা আসলে ভালোই লাগে অফকোর্স, এমনি ইউজুয়ালি তো আমার প্রচারে কোথাও এলাকা ছাড়া মা বাবা যাচ্ছেন না, তো আজকে মনে হলো আজকে আমাদের একটুখানি যাওয়ার সুযোগ রয়েছে এবং মার হাঁটতে অসুবিধা, তো এখানে খুব হাঁটাহাঁটির ব্যাপার ছিল না, তো ফলে আমরা ঠিক করলাম যে ঠিক আছে আজ তাহলে একটু বাবা মা থাকুক। আপনি শাড়িটায় চেয়ারটা লেগে গেল বলে রেগে গেলেন, শাড়িটা কি নমিনেশন পেশ করার জন্য কিনা জানেন? এটা নীল সাদা পরা উচিত ছিল আপনার। কেন আমি কি তৃণমূল করি নাকি? না তা নয়, নীল সাদাও তৃণমূলের রং নয়, সাদা নীল জেগেও পড়তে পারে। আমি সাদা নীল শাড়িও পরেছি, কিন্তু এটা আমার খুব পছন্দের শাড়ি, হাতে তৈরি শাড়ি, তাঁতের শাড়ি, হ্যান্ডলুমে বোনা শাড়ি। এই আমি যে শ্রীরামপুর কেন্দ্রে নির্বাচনে লড়ছি সেখানে হ্যান্ডলুম একসময় খুব ফেমাস ছিল, আজকে সেই হ্যান্ডলুমগুলো পাওয়ারলুম হওয়ার কারণে প্রচুর তাঁত শিল্পী তারা ঢুকছেন, তো এটা কোথাও না কোথাও সেই সমস্ত শিল্পীদের ট্রিবিউট দেওয়ার জন্য, তাদের কথা স্মরণ করে, যে মানুষ তাঁত বোনেন, যে মানুষ শাড়ির কাজ করেন, জরির কাজ করেন, যে মানুষ শিল্পী, তাদের কথা বলার জন্য আমরা পার্লামেন্টে যাচ্ছি। সেই মানুষ যেন আমাদের দুহাত ভরে আশীর্বাদ দেন। দিদি, মনোনয়ন মানে অনেক কাগজপত্রের একটা জমা করার একটা প্রক্রিয়া থাকে, বাবা কতটা সাহায্য করেছেন এবং পুরোটা কি বাবা বা অন্যরাই করেছেন? আপনাকে দেখা সময় পেয়েছে? বাবাকে খুব সাহায্য করতে হয়নি, আমাদের এখানে পার্টির যারা দায়িত্বে রয়েছেন তারাই মেজরলি করেছেন। এখন যেহেতু আমি জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখতে পারি না, কাগজ এদিক ওদিক হয়ে যায় অনেক সময়, সেইটার কিছু কিছু জিনিস খুঁজে দেওয়ার ক্ষেত্রে বাবা সাহায্য করেছে ওইটা। আজকে নমিনেশন পেশের দিন আপনি এসছেন, আলাদা অনুভূতি কাজ করছে, এটা বলে সেকেন্ড টাইম নমিনেশন দীপশিতা দি? একদম না, এটাও আমার চাইতেও অনেক বেশি আবেগ। আমাদের যারা সমর্থক, আমাদের যারা কর্মী, তাদের আবেগটা অনেক বেশি। আর আমরা যেহেতু এই আন্দোলনেরই শরিক, সুতরাং তাদের আবেগের সঙ্গে আমাদের আবেগটা একসঙ্গেই মেশানো আছে। আলাদা করে মা বাবা, ওর মা এখন এই মুহূর্তে নেই, একটা অফিসে বসে আছে, কিন্তু আমরা আজকে এসেছি এই আবেগটার অন্য কর্মীরা, সমর্থকেরা তাদের আবেগের শরিক হওয়ার জন্য। সুতরাং তাদের আবেগও যা, আমাদের আবেগও আলাদা খুব বেশি নেই। আপনার কাছে তো এটা নতুন নয়, বিকজ আপনি যে পরিবার থেকে বিলং করেন, আপনারা দীর্ঘদিন ধরে এই প্রসেসটা দেখেছেন। দীপশিতাদির দাদু রাজনীতি করেছেন, দীপশিতাদির মা পঞ্চায়েত ভোটে নমিনেশন পেশ করেছেন, ফলে আপনি সকলের পাশে এসে এইভাবে বসে থাকেন, আপনি কোনো নমিনেশন পেশ করতে আপনার ইচ্ছা হয়নি নিজের জন্য? না, আমি তো একটু অন্যভাবে কাজকর্মের মধ্যে সমাজে একটু কাজকর্ম করবার চেষ্টা করি, ছোটদের নিয়েই কাজকর্ম করি, সুতরাং তাদের একটা অন্য জগৎ, আর এইটা একটা বৃহত্তর জগৎ, যে জগতে ওর মা, ও বা আমার বাবা, আমার কাকা, আমার মা, সবাই এবং আমাদের পরিবার পরিজন, আমাদের বৃহত্তর পরিবার সবাই যেভাবে আন্দোলন সংগ্রামে আছেন, তাতেই তাদের পাশে থেকে যে সাহায্যটুকু করা দরকার সেই সাহায্যটুকুই করি, এর চাইতে বাড়তি কিছু নয়। দীপশিতাদি যখন রাজনীতিতে এলেন তখন আমি দেখলাম যে দুই দলকে ধরে চোর চোর স্লোগান হয়, বাংলা রাজনীতিটা অশান্ত। কোথাও গিয়ে এটা আপনাদের কি এটা খারাপ লাগার জায়গা যে এই সময় রাজনীতি এসছেন, ভয় ভীতি কাজ করে? মানে যার বিরুদ্ধে লড়ছেন সেটাও তো একটা অত্যন্ত চ্যালেঞ্জিং কঠিন পরীক্ষা না? ও যখন আশুতোষ কলেজে যখন ও পড়াশোনাটা করতো, যে সময়ের পাস আউট, সেই সময়টাতেই আশুতোষ কলেজেই আক্রান্ত হয়েছে। আমার মনে আছে ও রেজাল্ট তুলতে পারেনি, মানে এমন একটা অবস্থা হয়েছে যে রেজাল্ট তুলতে গেলেই মারধর করবে, ওর মাকে গিয়ে আড়ালে গিয়ে তুলে আনতে হয়েছে সেই রেজাল্ট। সুতরাং তার মধ্য দিয়েই তো বড় হয়ে ওঠা। তারপরে যখন দিল্লিতে ও 2013 সালের পরে গেল, 14 সালের পর থেকে যে চেঞ্জ, সেই চেঞ্জে অনেকবার আক্রমণ হয়েছে, অনেকবার আক্রান্ত হয়েছে, থানায় জেলে যাওয়া সবটা হয়েছে। সুতরাং তার মধ্যেই আলাদা করে ভীতি কিছু নেই। এই ভীতি যদি থেকে থাকে সমাজের অন্যান্য মানুষের মধ্যে যে ভীতি, সেই ভীতিটা কাটাবার লড়াই, আন্দোলন সংগ্রামেই সবাই একত্রিত হব, এই প্রত্যাশাতেই আমাদের সবাই একসঙ্গে থাকা। সুতরাং এই এখনও আমরা যা দেখছি, যা অন্ধকার, সেই অন্ধকার চিরকাল থাকবে না, অন্ধকার কাটবেই।
এবং সেই কাটানোর পথে এবারে যত মানুষ নেমেছেন তাদের দিকে সেই প্রত্যাশাটা আরও বেশি বাড়ছে। দিদি বিধানসভা ভোটে নমিনেশন ফাইল করেছেন, বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের পার্থক্য আলাদা করে করতে পারেন এবং আজকের অভিজ্ঞতা কেমন, আলাদা কি অনুভূতি কাজ করে? মানে আমি তো প্রার্থী হইনি তাই আমি জানি না বিষয়টা। না সেরকম না, অবশ্যই বিধানসভা ভোটটা অনেকটা ছোট, লোকসভাতে 7টা বিধানসভা, ফলে এর পরিধিটা অনেকটা বড়। কিন্তু তাছাড়া নির্বাচনী প্রচারে মানুষের সাথে কথা বললে অন্য প্রক্রিয়াতে বিশেষ কোনো পার্থক্য নেই। নমিনেশনের ক্ষেত্রেও কোনো আমার পার্সোনালি কোনো পার্থক্য মনে হয়নি। অনেক কিছু ডকুমেন্টস দিতে হয়, কটা মামলা চলছে, কত টাকা সম্পত্তি বলা হবে কেমন? সম্পত্তিতে আমাদের বেশি বেগ পেতে হয়নি, কারণ সম্পত্তি নেই তো। আমি যখন দেখছিলাম, আমি দেখছি যে আমার সম্পত্তি সব নীল। বললাম এ কি, আমার তো বাড়ি রয়েছে। বলে কিন্তু বাড়িটা তো তোর নামে নয়। বললাম তার মানে আমাকে যদি কালকে আমার বাবা ঘর থেকে বার করে দেয়, আমি তো অ্যাকচুয়ালি সর্বহারা, না আমার কোনো ইনকাম সোর্স রয়েছে, না আমার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। তো এই নিয়ে আর কি খুব হাসি মজাক হচ্ছিল। সুতরাং আমাদের কোথাও কোনো অসুবিধা নেই, যে কোনো ধরনের তথ্য যা পাবলিক ডোমেনে থাকা উচিত, সেটা আমার ক্রিমিনাল কেসেস হতে পারে, সেটা আমার সম্পত্তির হিসাব হতে পারে, সবটা পাবলিক ডোমেনে রয়েছে এবং কোথাও আমরা কিছু লুকাইনি। আমরা চাই মানুষ আমরা যা সেইটা দেখে সেইটা বুঝেই তারা সিদ্ধান্ত নেবেন, আমাদের পছন্দ হলে সঙ্গে থাকবেন, না হলে সঙ্গে থাকবেন। দিদি চাই যখন ইন্টারভিউ করছি ঠিক তখন তার 15 মিনিট আগে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে বিতর্কিত চাকরি প্রার্থীদের একটা গোলমাল হয়েছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? অনেকে চাকরি চলে গেছে। আমি জানি না কারা কারা তোমার মানে হোয়াট ইউ সে, হ্যাঁ মানে কারা ওনাকে দেখে বিক্ষোভ দেখিয়েছেন, আমি সেটা জানি না। তবে আমি এটাই বলবো যে যে মানুষ সৎ উপায়ে চাকরি পেয়েছেন অথবা যে মানুষ ঘুষ না দিয়ে চাকরি পাননি, তাদের তো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন 2 বছর ধরে যে মানুষগুলো রাস্তায় বসে রয়েছে, যাদের মেধা আছে, যোগ্যতা আছে, তাদের চাকরি দিতে হবে। এখন এই কথাটার সঙ্গে কাদের অসুবিধা হবে, এই দাবিদার নিয়ে কাদের অসুবিধা হতে পারে? যারা আইদার ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন অথবা যারা চান না যে ওই সৎ মেধাবী ছাত্রছাত্রীরা চাকরি পাক। ফলে যারা বিক্ষোভ দেখিয়েছে, আমি জানি না তারা কারা, তবে তাদের দেখানোর কারণটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমি বুঝলাম অভিষেক ব্যানার্জির গাড়ি ধরে, মমতা ব্যানার্জির গাড়ি ধরে, পশ্চিমবঙ্গের যিনি শিক্ষামন্ত্রী তার গাড়ি ধরে ওনারা বিক্ষোভ দেখাতেন যে আপনারা 100% ওএমআর শিট কেন কোর্টে পেশ করতে পারছেন না। হোয়াট হ্যাপেন টু দ্য 70% অফ দি ওএমআর শিট? 70% ওএমআর শিট গেল কোথায়? কারা ঠোঙা বানিয়ে খেয়ে ফেললেন? ওইটা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাতে পারছেন না। আর যে আইনজীবী যারা চাকরি পেল না, যারা সৎ উপায়ে যারা ঘুষ দিতে পারেনি বলে চাকরি পেল, তাদের হয়ে লড়ছেন, তাদেরকে থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি জানি না, ফিল ফিশি। আপনারা ফেসবুকে পোস্ট করেছেন নির্বাচনী প্রচারের মধ্যে দীপশিতাদি বাইরের কোনো একটা কনফারেন্স অ্যাটেন্ডও করেছে। এটা দেখে কি আপনারাও চমকে যাচ্ছেন যে সারাদিন প্রচার শেষে অনলাইনে এসে এইরকম আবার একটা অনলাইন কনফারেন্স অ্যান্ড অল? হ্যাঁ, আসলে এইটা অনেকদিন আগে থেকে ঠিক করা ছিল এবং আমরা তো জানতাম না যে ও নির্বাচনে প্রার্থী হবে। আমরা জানতাম সিঙ্গাপুরে এপ্রিল মাসের অন্তত 6টা দিন ওকে থাকতে হবে একটা আন্তর্জাতিক সেমিনারে অ্যাটেন্ড করবার জন্য। এর আগেও অনেকগুলো সেমিনারে গেছে, খুব প্রেস্টিজিয়াস সেমিনার এগুলোতে পৌঁছানোটা। তো তারপরে একটা এমন অবস্থা হয় যে তো আর যেতে পারবে না। ওইখান থেকেও বারবার করে, যেহেতু রেজিস্ট্রেশনটা করা রয়েছে, ওরাও বারবার করে চাইছেন যে এই হোক। ওরাই তখন বলেন যে তাহলে অনলাইনে তুমি এটা করবে। এখন প্রবলেমটা হচ্ছে প্রায় 1.5 মাসের উপরে ও নির্বাচনী প্রচারের মধ্যে রয়েছে। যে সাবজেক্টের পড়াশুনো করবার কথা সেই পড়াশোনাটা করতে পারেনি। আমরা দেখলাম ও আগের দিন রাত্রি 11:30টায় ফিরল। ফেরার পর যা হয়, ওর মা একটু খাইয়ে দেয়। আমরা বললাম যে তাড়াতাড়ি শুয়ে পড়ো, পরের দিন বললো যে পরের দিন আমার এটা আছে, তোমরা শুয়ে পড়ো, আমি দেখে নেব। ভোরবেলায় যখন উঠেছি আমরা 5:30, তখনও আমরা দেখছি ও ল্যাপটপ ঘাটছে। তুমি ঘুমোনি? বলো এখন আর কিছু ঘুমটুম হবে না, 8টা থেকে সেমিনারটা আছে, ওইটা আমাকে অ্যাটেন্ড করতে হবে। সেদিন আবার ওর মাকে নিয়ে আমাকে একটা যেতে হয়েছে ডাক্তারের কাছে। তা এসে যখন দেখলাম যে খুব ক্লোজ ডোর ও সেমিনারে বক্তব্য রেখে যাচ্ছে। নিশ্চিতভাবেই এটা তো একটা আমাদের বড় গর্বের জায়গা। এটা প্রথমত ও একদম প্রাথমিক বিদ্যালয়ে 1 থেকে 4 পর্যন্ত পড়েছে, প্রাইমারি স্কুল। যে স্কুলে প্রথম ক্লাস 1টাতে ও চট নিয়ে গেছে, আসন নিয়ে গেছে বসবার জন্য। এবং আমরা যেটা বিশ্বাস করি সেটাই ওর ক্ষেত্রে প্রয়োগ করেছি, যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান সেটা করবার জন্য ক্লাস 6 থেকে ABCD পড়া সেটা ওকে আমরা করিয়েছি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের বাইরে কোনো স্ট্রিমে যাইনি, আমাদের ওখানকার মাধ্যমিক স্কুলেও পড়েছে। সুতরাং এই সবটা মিলেমিশে এখন ও যা করছে সবটা আমাদের মনে হয়েছে যে আমাদের বিশ্বাসের প্রতি ও আস্থা রেখেছে। আমরা যে বিশ্বাসটা করি
যে মানুষের শিক্ষাটা এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর বারবার করে বলে গেছেন, বা মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, রবীন্দ্রনাথ ঠাকুর যা বলে গেছেন, মাতৃভাষায় যদি শক্তিশালী কেউ হয় অন্য ভাষা গ্রহণ করতে তার কোনো সমস্যা হয় না। সেই সূত্র ধরেই এই ইন্টারন্যাশনাল সেমিনারগুলোতে ও যে বক্তব্য রাখে আমরা তো প্রাণিত হই, উদ্বুদ্ধ হই, ভালো লাগে। বাবা ক্যামেরার সামনে প্রশংসা করছে, বকা বকা খান ফান না মনে হচ্ছে না। দিদি, কনফারেন্সের কথা বাবা বলছিলেন, কি ছিল কনফারেন্স, এবং আপনার বিদেশে কনফারেন্সে এর আগে বহু বিতর্ক হয়েছে, কার টাকায় বিদেশে যান, কী রকম পোশাক আশাক পরেন, অনেক কমেন্টও করেন লোকজন। আপনি এই বিদেশে কনফারেন্সটা, এই প্রক্রিয়াটা কিভাবে সামলালেন এই বর্তমানে? না, এটা তো আমার যাওয়ার কথা ছিল অনেক দিন আগে। আমাদের অ্যাবস্ট্রাক্ট সিলেক্ট হয়, তারপরে ওটা একটা ফান্ডেড কনফারেন্স ছিল, মানে শুধুমাত্র আমার যাওয়াটা নয়, ইভেন থাকার ব্যবস্থাও কনফারেন্স করছি। সিঙ্গাপুর, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর, এশিয়া রিসার্চ ইনস্টিটিউট, তাদের একটা কনফারেন্স ছিল, এবং তারা মাইগ্রেশনে ব্রোকারেজ, এই যে এজেন্ট যাদের আমরা বলি, তাদের ভূমিকার ওপর কনফারেন্স ছিল। সেখানে আমি একটা এই মিডলম্যানদের রোল নিয়ে একটা পেপার আমার রাখার কথা ছিল, কিন্তু যেহেতু নির্বাচন চলে আসে এবং ওদের কাছে অপশান ছিল যে আইদার আমি অনলাইনে প্রেজেন্ট করবো অথবা অফলাইনে, হাইব্রিড মোডে কনফারেন্সটা হচ্ছিল। ফলে আমি একদম শেষ মুহূর্তে এসে ওদের জানাই, আমার টিকিটও কাটা হয়ে গেছিলো, যেহেতু আগে থেকে কাটতে হলে অনেক কম পয়সায় পাওয়া যায়, তো আমাকে বলতে হলো বাধ্য হয়ে যে আমি যেতে পারছি না এবং অনলাইনে আমি প্রেজেন্ট করব। ফলে অনলাইনে প্রেজেন্ট করলাম, একটু তো অসুবিধা হচ্ছিলো অনেক দিন, মানে লেখাপড়া বা লেখার বাইরে, ফলে আমার ওই লিখতে প্রচুর সময় লেগেছে। আমি 1-1.5 ঘন্টা খালি মানে ল্যাপটপের সামনে বসেছিলাম, একটা লাইনও লিখতে পারিনি। তারপরে শেষের দিকে একটুখানি প্রিপারেশন নেওয়া ইত্যাদি এবং প্রেজেন্টেশনটা করতে পারা। দিদি, আপনার পিএইচডি নিয়ে বিজেপির অফিসিয়াল আইটি সেল থেকে টুইট করা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিতর্কের একটা সৃষ্টি করা হয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? বিকজ এটা একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে বর্তমানে। মানে যে রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী এখনো পর্যন্ত তার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট দেখাতে পারে না, তারা অন্যর পিএইচডি কতগুলো পেপার প্রেজেন্ট করছে তাই নিয়ে প্রশ্ন তুলতে পারে, মানে এ ধৃষ্টতা বিজেপি আইটি সেল ছাড়া অন্য কারণ নেই। এবং যে প্রশ্ন উত্তরটা করেছিলেন, আমি টুইটারেই তার সমস্ত জবাব দিয়েছি, কোথাও কিচ্ছু আমাদের লোকানোর নেই। আমি ইস্ট জর্জি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি না, আমি গরুর দুধে সোনা খোঁজার রিসার্চ করছি না। ফলে আমার কোথাও কোনো লুকানোর, কোথাও কোনো ভয় পাওয়ার জায়গা নেই। যে তথ্য আমার দেওয়ার কথা সে তথ্য পাবলিক ডোমেনে রয়েছে, সেই তথ্য সাধারণ মানুষের কাছেও রয়েছে, এবং ফলে কোথাও কোনো অসুবিধার জায়গা নেই। দিদি, শেষ পার্টে কিছু প্রশ্ন করতে ইচ্ছা করছে। কাঞ্চনের সাথে আপনার লোকসভাতেই একটা বিতর্কের সৃষ্টি হয়েছে কল্যাণ ব্যানার্জির, আপনি এই বিতর্ক কীভাবে দেখছেন? এবং মেয়েরা কাঞ্চনকে দেখলে রিয়াক্ট করেন, আপনিও কি কাঞ্চনকে দেখলে রিয়াক্ট করেন? না, আমি মেয়ে হিসেবে কাঞ্চনকে দেখে রিয়াক্ট করি না। উনি কটা বিয়ে করবেন, কার সাথে করবেন, সেটা আমার তাতে খুব মাথা ব্যথা নেই। আমার যেটা খুব খারাপ লেগেছিল, এবং পরবর্তীকালে আমি যে শুনেছি কি যে কাঞ্চনবাবু নাকি খুবই স্ট্রাগল করে উঠে আসে একজন মানুষ, সেই মানুষ তার বউ ভাতের অনুষ্ঠানের বাইরে ওই যে লিখলেন প্রেস এবং সিকিউরিটি গার্ডরা আসবেন না, সেটা আমার মনে হয়েছে একজন মানুষ যিনি পরিশ্রম করে উঠে এসেছেন, তিনি তো জানেন ঘামের দাম, তিনি তো জানেন ঘামের আত্মসম্মান, তিনি তো জানেন প্রেসের বন্ধুরা অথবা যারা সিকিউরিটি গার্ড তারা সবাই আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তারা কেউ বিনা নিমন্ত্রণে কোনো জায়গায় গিয়ে খেতে শুরু করবেন এ কথা আমি বিশ্বাস করি না। আমার ছোট্ট জীবনে আমি এটুকু দেখেছি, ওনার হয়তো আমার চেয়ে বড় জীবন উনি বেশি দেখেছেন। আমার মনে হয়েছিল সেই কাজটা আমার খুব খুব খারাপ লেগেছিল একজন জনপ্রতিনিধি হিসাবে। সেইটা নিয়ে যদি মানুষের রিয়াক্ট করতেন, কল্যাণবাবুর রিয়াকশান হতো, আমি কোথাও না রিয়াকশানকে একটু মান্যতা দিতাম হয়তো, কিন্তু উনি নির্বাচনের সময় যেটা করলেন তা ঠিক আমার মানে হ্যাঁ, আমার মনে হয় যে জনপ্রতিনিধির তো একটা মিনিমাম জায়গা থাকে, উনি তো ব্যক্তি নন, উনি মানুষের রিপ্রেজেন্টেটিভ। আর মহিলারা কাকে দেখে কি রিয়াক্ট করে সে বিষয়ে আমরা যত কম কথা বলতে পারি তত ভালো। ফলে আমার মনে হয়েছে ওই বিষয়ে আমাদের কমেন্ট করার কোনো দরকার নেই। কিন্তু শ্রীরামপুরবাসীর কাছে এই প্রশ্ন আমাদের আছে যে দলের এমপি এমএলএরা পারস্পরিক সম্মান দিতে পারেন না, সেই দলের মানুষ আপনাকে কি সম্মান দেবে, এই কথা ভেবে তারা যেন 20 তারিখে ভোট দিতে চান। মেয়েকে কি পরামর্শ দিচ্ছেন নির্বাচনীতে এবং নির্বাচনী জনসভায় যখন যাচ্ছেন, এবং কি বলবেন দীপশিতার দিকে যদি জিতে যায় তখন বা জেতেন তারপরে? না, একটাই কথা, আগেও যেটা বলেছি এখনও তাই, রেখো মাটির পরে পা, আর আকাশের মতো উদাত্ত হবে, মানুষের সঙ্গে সম্পর্ক রাখবে, এটা ছাড়া আর অন্য ইউএসপি কিচ্ছু নেই। মানুষ 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 মানুষই ইতিহাস রচনা করেন, কোনো সময় সেই মানুষই হয়তো ভুল করেন, আবার সংশোধনটাও সেই মানুষই করেন। আমাদের বিশ্বাস এই মাটির সঙ্গে সম্পর্ক যদি থাকতে পারে, নিশ্চিতভাবেই যে বিশ্বাসটা আমরা পোষণ করি, এই সমাজ ব্যবস্থা বদলটা করতেই হবে। নির্বাচনী সংগ্রামটা একটা তার অন্যতম পদক্ষেপও বটে। সেই নির্বাচনী সংগ্রামে
অবশ্যই সেই কাজে অনেকটা এগিয়ে থাকা যাবে। অবশ্যই মানুষের পাশে থাকতে বলছেন। শেষ একটা আবদার দিয়ে ইন্টারভিউটা শেষ করি। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে গান করছেন, দুটো লাইন যদি আজকে নমিনেশন দিন বাবার পাশে অনেকে শুনবে। হাত জোর করে সবার কাছে অনুরোধ করছি, আমার গলার এখন যে অবস্থা, একসঙ্গে 8টা আওয়াজ বেরোচ্ছে। আমার মনে হয় যে মানুষ গান শুনতে ভালোবাসেন তারা 8টা আওয়াজ একসাথে শুনতে চান না। নির্বাচন মিটে যাক, আমি শিবমের চ্যানেলেই একদিন প্রাণ ভরে 1 ঘন্টার গান গাইবো। আমার খুব খারাপ গান শুনতে সবাইকে বাধ্য করব, আজকের দিনটা ছেড়ে দিই। অবশ্যই আজকের দিনটা ছেড়ে দিলাম। কি হবে আগামী 4 জুন সবাই দেখতে পাবেন, কিন্তু এই বাবা মেয়ের যুগলবন্দি সাক্ষাৎকার আমার নিঃসন্দেহে জেতা হারার উপরে কিছু ডিপেন্ড করবে না।